আচ্ছা দুপুর, একটা কথা বলবে? ওনার সুন্দর সহজ সরল হাসি দেখে থমকে গেলাম। আমি চুপ করে থাকি। ওনার মুখ খুলল। আমি শাশুড়ি হিসাবে কেমন ছিলাম বলো তো? আমি ফট করেই বলে ফেলি, বরফ শীতল। একটু ডিটেলস বলো। ওনার চেহারায় কৌতূহল। আপনি বরাবরই নির্লিপ্ত ছিলেন আমার ব্যাপারে। না ভালো বলতেন, না মন্দ বলতেন, না কাছে টেনেছেন আর না দূরে ঠেলেছেন। আচ্ছা, তাহলে তো মা বলে ডাকা যায় না, কিন্তু আন্টি বলে তো ডাকা যায় নাকি? আমি থতমত খেয়ে গেলাম। মানে? মানে আসার পর থেকে তুমি ভাব বাচ্চা কথা বলছো, না মা না আন্টি কিছু বলেই ডাকছো না, এই জন্য বললাম আর কি। ওনার চটুল কথা শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। উনি আমার দিকে তাকিয়ে ক্লান্ত গলায় বলল, 5টা বছর ধরে ছুটতে ছুটতে হয়রান হয়ে গেছি দুপুর। আমার আদরের ছেলেটাকে দেখি না, ওর গলার স্বর শুনি না, কোথায় আছে কেমন আছে জানি না, ক্লান্ত লাগে দুপুর। আমি মৌন হয়ে যাই। কি বলবো? উনি থম ধরা গলায় বলে, হুট করেই তোমার খোঁজ পেয়ে খুব রাগ হয়েছিল জানো। মনে হয়েছে পুলিশ ডেকে তোমায় ধরিয়ে দিই আমার ছেলের অপহরণকারী হিসেবে। তারপর তিতুনের খবর জানলাম। একই সাথে দুঃখ আর আনন্দ হলো। দুঃখ হলো সারোয়ারের খবর না পেয়ে, আর আনন্দ হলো সারোয়ারের সন্তানের খবর পেয়ে। সত্যি বলছি, তিতুনের মা বলে আজ বেঁচে গেলে তুমি দুপুর। ছোট বাচ্চাটাকে মা হারা করতে চাই না বলেই আজ তুমি আমার সামনে বসে আছো। খানিকটা দম নিয়ে আবারও বলতে শুরু করলো, আমি মুখ হয়ে বসে আছি। সারোয়ারের জন্য দুঃখ হওয়ার কথা মনে, কিন্তু হচ্ছে কি? সামান্য চিনচিনে ব্যথা টের পেলাম। সারোয়ার, আমার স্যার। আড়ালে ওকে এই নামেই সম্বোধন করতাম আমি। সেই প্রথম দিনের আলাপে দুষ্টুমি করে ডেকেছিলাম, তারপর সেটাই সারোয়ারের নিক নেম হয়ে গিয়েছিল। সারোয়ারও যেন আমার ডাকের মান রাখতে তৎপর ছিল। ধীরে ধীরে যখন সম্পর্কে জড়িয়ে যাচ্ছিলাম, তখন থেকে সে আমাকে নানাবিধ জ্ঞান বিতরণ করতো। কি দিন ছিল সেই সব! সুখ স্মৃতি মনে করে ঠোঁটের কোণে হাসি চলে এলো। যাক, এখনো তবে সারোয়ারকে ভেবে তোমার মুখে হাসি ফোটে। হতবাক আমি। এই মানুষটা আবার কবে থেকে আমাকে এত গভীরভাবে দেখতে শুরু করেছে? হাসি পেল। আমার প্রতি সরোয়ারের ভালোবাসার গান গাইছিল। আর সেই ভালোবাসা দেখে উনি কি করতেন? মনে করে হাসি পেয়ে গেল। মানুষটা ভ্রু কুঁচকে আমায় দেখছে। হাসছো কেন? আপনার কথা ভেবে হাসি পেল আমার। আমাকে সারোয়ারের সাথে সহ্য হতো না আপনার। গাল ফুলিয়ে টনসিল বাঁধিয়ে ফেলতেন, সেটা ভেবেই হাসছি আমি। বাহ, স্বামী নিখোঁজ আর তোমার হাসি পাচ্ছে? তোমার মাথায় মনে হয় কথাটা এখনো ঠিকঠাক ঢোকেনি। শোনো, আবার বলছি, সারোয়ার তোমার স্বামী, তিতুনের বাবা নিখোঁজ। বুঝেছি আমি। কিন্তু কি জানেন তো, যাকে খুব করে ভালোবাসবেন তাকে ঘৃণা করাটাও খুব সহজ। উনি হতবাক হয়ে বলল, তুমি সারোয়ারকে ঘৃণা করো? কিন্তু কেন? সেটা সারোয়ার খুব ভালোই জানতো। সে হয়তো এ কারণেই গায়েব হয়েছে। পাগল মেয়ে, নিজের স্বামীর নিখোঁজ সংবাদ তোমার কাছে কিছুই মনে হচ্ছে না কেন বলো তো? আমি অন্তত তোমার সারোয়ারকে করার মতো বড় কোনো কারণ খুঁজে পাচ্ছি না। উনি চেঁচিয়ে উঠলে আমি ওনাকে থামিয়ে দিলাম। মায়ের চোখে সন্তান সবসময় সেরা। তাও আবার সেই সন্তান যদি মায়ের মনের কথা বোঝে, সেই মতোই কাজ করে, তাহলে তো আরো সেরা। এটাতে আমি দোষের কিছুই দেখছি না। উনি ওনার ক্ষুরধার দৃষ্টি মেলে আমাকে মাপলেন। তুমি কি নতুন কারোর সাথে সম্পর্কে জড়িয়েছো দুপুর? এই অচেনা শহরে কার আশ্রয়ে আছো তুমি? এত নিশ্চিত জীবন চলছে কার আদেশে? আমি তাচ্ছিল্য ভরে হাসলাম। এর বেশি কেউই ভাবতে পারে না। কোনো মেয়ে সামান্য উন্নতি করা মানেই কেউ তাকে সাহায্য করছে, যেন মেয়েটার কোনো যোগ্যতা নেই। মেয়েদের যোগ্যতা থাকা উচিত না। উনি আমাকে থামালেন, তীব্র সন্দেহের দৃষ্টি মেলে প্রশ্ন ছুড়ে দিল, 1 মিনিট দুপুর, বলো তো, সেদিন তুমি কার ভরসায় বাড়ি থেকে পালিয়েছিলে? কে সাহস দিয়েছিল তোমাকে? এই শহরে এসে কার আশ্রয়ে উঠেছো? তোমার জীবনে আসা নতুন মানুষটা রঙ্গন নয় তো? অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ। ওনার বন্দুক থেকে ছোড়া তৃতীয় গুলি বেরিয়ে গিয়েছে। সেটা সরাসরি আমার বুকে আঘাত আনলো কি? পাঠক, কি মনে হয় আপনাদের? রাতে ছাড়া ছাড়া ঘুম হয়েছে। কখনো সারোয়ারকে দেখছি, কখনো শাশুড়িকে। সে সাথে স্বপ্নে দেখলাম তিতুন বাবা বাবা বলে কার কোলে চড়ে গেল। ঘুম ভেঙে গেল আমার। দেখলাম ঘেমে একাকার হয়ে গিয়েছি। উঠে ডাইনিংয়ে এলাম, উদ্দেশ্য পানি খাওয়া। পানি খেয়ে ঘরে ঢুকবো এমন সময় ওপাশের টানা বারান্দায় নজর পড়তেই চমকে উঠলাম। পর্দা সরে আছে, বারান্দা স্লাইডিং ডোর খোলা। উঁকি দিলাম। মনোয়ারা আজিম বসে আছেন চেয়ারে। দৃষ্টি অর্ধেক চাঁদের আলোয় আলোকিত আকাশে নিবন্ধিত। আমি হতবাক
অবাক হয়ে জানতে চাইলাম, ঘুমাননি? আমার ডাক শুনে উনি চমকে তাকালেন। নতুন জায়গা তো, ঘুম ভেঙে গেল হঠাৎ। তারপর তাহাজ্জুদ পড়ে এখানে বসেছি। একেবারে ফজরের নামাজ পড়ে ঘুমাবো। তোমার কি হলো হঠাৎ? আমি পাশে টুল টেনে বসলাম। দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। কিছুক্ষণ দুজনই চুপচাপ। দীর্ঘ সময় পর হালকা হিমেল হাওয়ায় বসে থাকতে বেশ লাগছে। কতদিন পরে এরকম করে গভীর রাতে জেগে বারান্দায় বসে আছি আমি, মনে নেই আমার। গত 5টা বছর যেন আমার জন্য রোলার কোস্টার রাইডের মতো। এত ব্যস্ততায় কিভাবে দিন কেটে গেছে টেরই পাইনি। আজ হঠাৎ গত হওয়ার সময়ের সব কিছুকেই একটা দীর্ঘ রাতের মতো লাগছে। সকাল হলেই যেন সব ঠিক হয়ে যাবে, কিন্তু জীবন তো শুধু একটা রাত নয়, একটা দিনও নয়, হাজার হাজার রাত আর দিনের সমারোহে একটা জীবন হয়ে ওঠে জীবন। এখানে কোনো কিছু একবার বেঠিক হয়ে গেলে সহজে ঠিক হয় না। আমি দীর্ঘশ্বাস ফেলে চোখ বুজে মুহূর্তটা উপলব্ধি করতে চাই। এভাবে অবসর কাটালেও হয় না বললেই চলে। আমার পালিয়ে ছুটে চলা জীবন থেকে কখন অবসর পালিয়ে গিয়েছে আমি নিজেই টের পাইনি। হঠাৎ ওনার কণ্ঠ শুনি। উনি বলল, তখন আমার প্রশ্নের উত্তরটা দিলে না কেন দুপুর? সব প্রশ্ন থেকে পালিয়ে বেড়ালে কি মুক্তি মিলবে? কথাগুলো ভীষণ বিরক্ত লাগলো। এই মুহূর্তে কথা বলতেই মন চাইছে না একদম। এই নিস্তব্ধ মাতাল করা পরিবেশটা উপভোগ করতে চাইছি। অনিচ্ছায় আনমনা হয়ে জানতে চাইলাম, কোন প্রশ্ন? এখানে এসেছিলে কার সাহসে? এই অচেনা শহরে কে তোমার আশ্রয় হলো? আমি আধারে তাকিয়ে থেকে জবাব দিলাম, আপনার অনুমান ঠিক আছে। রঙ্গন আমাকে অনেক সাহায্য করেছে। উনি চাপা গলায় হিসিয়ে বলে উঠল, জানতাম আমি, জানতাম। রঙ্গন ছাড়া আর কারো কাজ নয় এটা। তা না হলে একা মেয়েরা তো সাহস হয় ঘর ছাড়ার। আমি চট করে ওনাকে দেখিনি। জমাট আধার, তবুও মনে হলো ওনার চোখ দুটো জ্বলছে ধিক ধিক করে। আমি হুট করেই বলি, আপনি সব সময় চাইতেন রুবার সাথে সারোয়ারের বিয়ে হোক, তাই না? উনি হাসলো। আলোচনা ঘুরিয়ে নিতে চাইছো? না, আপনার সাথে গল্প করার সুযোগ পেয়েছি, তাই সুযোগটা কাজে লাগাচ্ছি। বলুন তো সত্যিটা কি? খুব জানতে ইচ্ছে করছে। উনি লম্বা শ্বাস টেনে নেন আর বলেন, এখানে লুকোছাপার কিছু নেই। আমি রুবাকে পছন্দ করতাম। সারোয়ারের সাথে ওকে বিয়ে দেওয়ার কথা অনেক আগে থেকেই ভাবা ছিল। সারোয়ারও জানতো। আমি হতবাক হয়ে বলি, সারোয়ার জানতো তবুও কেন আমায় বিয়ে করলো? আপনার সিদ্ধান্ত অগ্রাহ্য করলো কেন? উনি মাথা নাড়েন। আমি জানি না। সারোয়ারের এমন কাণ্ডে আমি সত্যি অবাক হয়েছিলাম। কখনো ভাবিনি ও এরকম কিছু করবে। তাই সারোয়ারের সেই রাগটা আমার উপর দেখিয়েছিলেন? বলবেন আমার অপরাধ কি ছিল? উনি উদাস দৃষ্টি মেলে অন্ধকারে তাকিয়ে থেকে বলল, অভিযোগটা ঠিক কোন অর্থে করলে বলো তো? আমি তো কখনো তোমার সাথে দুর্ব্যবহার করিনি। হেসেও তো কথা বলেননি। আপনার ওই বড় বাড়ির কোথায় আমি ছিলাম একটু বলবেন? আমার সব আছে অথচ কিছুই নেই এই অবস্থা। আপনি জানতেন আপনার ওই নির্লিপ্ত আচরণের প্রভাব পড়বে সারোয়ারের উপর। আমাদের সম্পর্কে ঝড় উঠবে। তবুও আপনি নিজের ব্যাপারে অটল ছিলেন। কারো কিছু বলার উপায় নেই, কারণ আপনি তো আমাকে বকাঝকা করছেন না। অতএব সমাধানটা কি? স্বামী স্ত্রীর সম্পর্কে দূরত্ব। যা আপনি চেয়েছিলেন তাই হয়েছে। আপনার মনোবাসনা পূরণ হয়েছে। সেই হিসেবে তো খুশি হওয়ার কথা আপনার। উনি মৃদু হাসলো। খুশি হতাম হয়তো, যদি না সারোয়ার নিখোঁজ হতো। আর এটা জানতাম না যে চুপ থাকাও অপরাধ হবে। আমি তোমার ব্যাপারে মৌন ছিলাম, তার মানে কি এই যে আমি তোমাকে অপছন্দ করেছি? কখনো মুখ ফুটে বলেছি সে কথা? তুমি বেশি বুঝে ফেললে তো মুশকিল। তুমি জানো না কিছু ভুল সিদ্ধান্ত মানুষের কতটা ক্ষতি করতে পারে? একটা পরিবারের প্রতিটা মানুষ কতটা জরুরি সেটা বোঝো? তুমি কিছু ভাবলে, তারপর সেই অনুযায়ী কাজ করলে, তার ফলাফল ভেবেছো কখনো? মেয়ে, আমার পুরো জীবন এলোমেলো করে দিয়েছো তুমি। আমার সাজানো গোছানো পরিবার ধ্বংস করে দিয়েছো। তোমার কারণে আমার সন্তান হারিয়েছি। আমি নাতনি সুখ থেকে বঞ্চিত হয়েছি। এই যে ছোট্ট তিতুন একা একা বড় হচ্ছে পুরো পরিবার থাকা সত্ত্বেও, সেটা কার দোষ? তিতুন বড় হয়ে যখন তোমার দিকে আঙুল তুলবে, তখন কি বলবে ওকে? বলবে তোর বাবার উপর অভিমান করে তাকে ছেড়ে চলে এসেছিলাম। তার অপরাধ ছিল সে আমাকে ঠিকঠাক বোঝেনি। তার সাথে সম্পর্কে দূরত্ব এসেছিল। আমার অনুশোচনা হয়, আবার হয়ও না। কয়েকটা বছর অমানুষের মতো খেটেছি বলেই হয়তো অনুভূতি সব ভোঁতা হয়ে গিয়েছে। যখন যেটা ফিল করা দরকার তখন সেটা ফিল করছি না আমি। আমি কিন্তু এমনটা ছিলাম না মোটেও। হাসি খুশি চুলবুলি মেয়ে আমি। জীবন চলার পথে স্ট্রাগল করেছি ঠিক, কিন্তু ঠোঁট থেকে হাসি গায়েব হয়নি কখনো। বন্ধুদের প্রাণ ছিলাম আমি। যে কোনো আড্ডা জমিয়ে ফেলতে সেকেন্ড সময় লাগতো। আমার হাসি খুশি স্বভাবের জন্যই না সারোয়ার পাগল হয়।
এমনই পাগল হলো যে আমাকেও পাগল হতে বাধ্য করলো। তা নয়তো এই ডক্টর আমি কি করে এমবিএ গ্রাজুয়েট সার্ভারের প্রেমে হাবুডুবু খেলাম। চোখের সামনে ঝাপসা হয়ে পুরনো স্মৃতি হামলে পড়লো। চোখ বুজে সেসব দূরে সরিয়ে ভাবি, সেই আমি ঠিক কবে থেকে এতটা পাল্টে গেলাম। সার্ভারের প্রায়োরিটি লিস্ট থেকে যখন ছিটকে পড়েছি, ঠিক তখন থেকে নয়তো সামনে বসে থাকা মানুষটা এইসব বুঝবে না।